এখন দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস স্যার, দেখা যায়। হ্যাঁ, আজকে আমরা শুরু করব টিম্বার, যদিও অনেক সময় পার হয়ে গেছে। তারপরেও আমি তেমনি তোমাদের বলেছিলাম সংক্ষেপে পড়াবো, কারণ এগুলো আমি স্লাইড রেডি করতে পারিনি আগেই। এখন সংক্ষেপে রেডি করেছি। তোমাদের বই আনতে বলেছিলাম, বই যদি সাথে থাকে তাহলে আমি বললে ওখান থেকে তোমরা ওই টপিকস গুলো পড়বে বলেছিলাম। এনেছো কিনা জানি না, এনেছো কেউ? জি স্যার, আছে স্যার বই। জি স্যার। জি স্যার, আছে তো স্যার। জি স্যার। হ্যাঁ, মোরগের ডাক শোনা যাচ্ছে। কে মোরগ সাথে নিয়ে বসছো? যাই হোক, টিম্বার টিম্বার মানে তোমরা জানো, যে কোনো ধরনের উডকে বলা হয় টিম্বার। কিন্তু কোন উডগুলোকে বলবো? এনি উড হুইচ ইজ ইউজড ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউজ হবে সেগুলোকেই বলা হয় টিম্বার। ঠিক আছে? সমস্ত ট্রির যে সমস্ত প্রোডাক্ট ওগুলোকে উড বলা হয়, কিন্তু যে সমস্ত উডগুলো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ইউজ হবে দে আর নোন অ্যাজ টিম্বার। এখন কিছু অ্যাডভান্টেজ প্রথমে আছে তোমাদের 15.1, এটা চ্যাপ্টার 15, আমার বইতে চ্যাপ্টার 15.1 এ আছে টিম্বার কাকে বলে, অ্যাডভান্টেজেস গুলো। এইরকম 7, 8, 9টা আছে মনে হয়। হ্যাঁ, 9টা আছে। তাহলে এর মধ্যে দেখো, আমি সবগুলো লিখিনি। It can easily be worked with tools of any size and can take good polish. অন্যান্য ম্যাটেরিয়াল থেকে এটা কেন অ্যাডভান্টেজ সেটাই বলা হচ্ছে। যে কোনো সাইজের টুল দিয়ে এইগুলোকে কাজ করা যায় এবং এরা ভালো পলিশ হয়। It is stronger than other commonly used lighter material. অন্যান্য লাইটার ম্যাটেরিয়াল থেকে এগুলো বেশ স্ট্রঙ্গার। যেমন তোমরা জানো, কাঠ দিয়ে অনেকে বিম করে, কুঠি করে, বাঁশ দিয়ে করে, এইরকম এগুলো স্ট্রঙ্গার বলেই কম খরচে উড দিয়ে আমরা বিল্ডিং তৈরি করতে পারি। আমি গত ক্লাসে মর্টার দিয়ে কিভাবে করে উডের সাথে কম্বিনেশনে সেটা দেখিয়েছিলাম। It can be used as both load bearing and non-load bearing members of a structure. Load bearing and non-load bearing. Can you understand? Load bearing means তারা ওই যে খুঁটি হিসাবে, বিম হিসাবে কাজ করতে পারে, যেটা একটু আগে বলেছি। লোড বিয়ারিং, লোড টানতে পারে, নিতে পারে, এগুলোকে বলা হয় লোড বিয়ারিং ওয়াল বা লোড বিয়ারিং খুঁটি, লোড বিয়ারিং বিম। আবার নন লোড বিয়ারিং হিসাবেও কাজ করে। নন লোড বিয়ারিং মানে কোন স্ট্রাকচারে নন লোড মানে ওগুলো সৌন্দর্যের জন্য বা কিছু সাইট ডেকোরেশনের জন্য এগুলো করা হয়। যাই হোক, তাহলে উড অন্যান্য লাইটার ম্যাটেরিয়াল থেকে লোড বিয়ারিং হিসেবে, সব লাইটার ম্যাটেরিয়াল কিন্তু ক্যারি করতে পারে না। It has low thermal conductivity. এটা তোমরা জানো, কাঠে সাধারণত থার্মাল কন্ডাক্টিভিটি খুবই কম। আবার হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, কাঠের উপর দাঁড়িয়ে লোকে ইলেকট্রিক্যাল কাজ করে, তাও শুকনো কাঠের উপর হইতে হবে, ভিজা কাঠের উপর হইলে হয় না। আবার গুড সাউন্ড প্রুফিং প্রপার্টি, এগুলো দিলে ওয়ালের ধারে সাউন্ড প্রুফ করে, এই জন্যই এগুলোর অ্যাডভান্টেজ অনেক। এইগুলো ছাড়া আমি এখানে 4টা লিখেছি, এগুলো ছাড়া আরো অনেক অ্যাডভান্টেজের কথা বইতে দেয়া আছে। যেমন টিম্বার স্ট্রাকচার
আনকোয়েশনেবলি ডিউরেবল ইফ প্রপারলি ট্রিটেড, মানে এরা অনেক দিন টিকে থাকতে পারে টিম্বারের। তোমরা জানো যে এই যে সেগুন কাঠের ফার্নিচার গুলো বছরের পর বছর টিকে থাকে। সেগুন কাঠের ফার্নিচার বলতে খাট, টেবল, ডাইনিং টেবল, চেয়ার, এগুলো বছরের পর বছর টিকে থাকে। আমার একটা সেগুন কাঠের খাট আছে, বড় খাট, সেটা অন্তত 35 বছর হয়েছে, এখনো মোটামুটি ঠিকই আছে। এইরকম আমার আরো কিছু ফার্নিচার আছে যেগুলো সেগুন কাঠের, এই জন্য বলছে এগুলো অনেক টিকে থাকতে পারে। এইরকম এগুলোকে বলা হয় ডিউরেবল। Various types of timber products like plywood, veneer, laminated board, and other reconstructed woods are mostly used nowadays for their lightness and beauty. আজকাল অনেক এই যে তোমরা দেখেছো প্লাইউড টুট, এগুলো অনেক ব্যবহার হয় তাদের সৌন্দর্যের জন্য এবং হালকার জন্য, লাইট ওয়েট। যাই হোক, এখন টিম্বার কাকে বলে, কি কি অ্যাডভান্টেজ, এগুলো বই থেকে 15.1 থেকে দেখে নেবে। এখন 15.2 আর্টিকেল, বইয়ের আর্টিকেল, এই জন্য আমি 2 নাম্বার দিয়েছি। টিম্বার ট্রিস, তাহলে টিম্বার ট্রি কোনগুলো? আমরা সব ট্রিকে টিম্বার ট্রি বলতে পারবো না। কলা গাছকে টিম্বার ট্রি বলা যাবে? হ্যাঁ না স্যার। সেরকম পেঁপে গাছকেও বলা যাবে না। কতগুলো ট্রি আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউজ করা যায় না, কিন্তু ব্যাম্বোকে বলা যেতে পারে, পাম ট্রিকে বলা যেতে পারে, তাল গাছ, তাল গাছের অনেকে বিম ব্যবহার করে। কিছু কিছু গাছ আছে যেগুলোকে টিম্বার বলবে। যাই হোক, এইরকম ট্রি 2 ধরনের, এগুলো তোমরা জানো, আগে বায়োলজি যারা পড়েছো তারা জানো। এক্সোজেনাস ট্রিস আর কতগুলো আছে এন্ডোজেনাস ট্রিস। এক্সোজেনাস ট্রিস 15.2 আর্টিকেলে দেয়া আছে, ডিটেইলস দেয়া আছে, আমি শুধু সংখ্যা ডেফিনেশনটা লিখেছি। এক্সোজেনাস ট্রিস কোনগুলো? They are increase in diameter by the annual formation between the old wood and the bark of a layer of new wood. এরা annual ring তৈরি করে ওল্ড উড এবং বার্কের মাঝখানে নিউ উড তৈরি করে। এটা ডায়ামিটার ভাবে বাড়তে থাকে mainly, which envelop the entire living of the tree, but they are very very commercially important, commercially। অর্থাৎ এই গাছগুলো সাধারণত হয়, তোমরা জানো, দ্বিবীজপত্রী বীজ। দ্বিবীজপত্রী বীজ জানো? কেউ জানো না মনে হয়। দ্বিবীজপত্রী বীজ থেকে এই গাছগুলো উৎপন্ন হয়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই সমস্ত গুলো যাদের শাখা প্রশাখা আছে। শাখা প্রশাখা যেগুলোতে আছে তারা সাধারণত দ্বিবীজপত্রী বীজ হয় এবং তারাই এক্সোজেনাস ট্রিস হয় এবং তারাই বেশি ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এবং তাদেরকে, আবার সব গাছ না, তাদেরকে মেইনলি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউজ করা হয়। আর কিছু আছে এন্ডোজেনাস ট্রিস। এন্ডোজেনাস কোনগুলো? যেগুলো ডায়ামিটার দিয়েও বাড়ে, লঙ্গিটিউডিনালিও বাড়ে। যেমন পেডি, ধান ক্ষেতের গাছগুলো আমরা কিসে ইউজ করি? ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ইউজ করি। কিভাবে কেউ জানো? হ্যালো, এই তোমরা আমার শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো এন্ডোজেনাস ধান গাছ কোথায় আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে প্রয়োজন হয় একটু কেউ জানো না? গ্রামাঞ্চলে ওই যে
খড়ের ছাউনি দেওয়া হয়। তোমরা ছোটকালে পড়েছো আসমানিদের ঘরে খড়ের ছাউনি ছিল, কিন্তু তাও ওরা দিতে পারেনি। ওই রকম খড়ের ছাউনি দিয়ে ওই ধান যখন ধান মারাই করা হয় তখন ওগুলো দিয়ে ধানের গাছগুলো দিয়ে ছাউনি করা হয়। যাই হোক, সুগার কেন কোনো কাজে আসে না। তারপর জুট কাজে আসে। জুট বাকল দিয়ে আমরা কাপড় চোপড় তৈরি করে বিভিন্ন ইয়ে করি, কিন্তু পাটকড়ি দিয়ে আমরা প্লাইউড করতে পারি। ব্যাম্বো কিন্তু ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে বেশি ইউজ হয়, গ্রামাঞ্চলে হেভি ইউজ আছে। ব্যাম্বোর ব্যবহার সুবিধা। পাম ট্রি মানে তাল গাছ ও বিম হিসাবে ইউজ হয়। যাই হোক, তবে এন্ডোজেনাস আর এক্সোজেনাস ট্রিজ, তো আমাদের বেশি ইম্পর্টেন্ট এক্সোজেনাস ট্রিজ। এখন আমরা একটা এক্সোজেনাস গ্রোথ অফ উড, এটা ফিগার 15.1 এ দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বই খুলো 15.1 এ। ক্রস সেকশন এটা আমি এখানে দেখাতে পারি নাই। ক্রস সেকশনে কি কি আছে? একদম সেন্টারে আছে পিত, কালো অংশটা পিত। ফিগার দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে দেখো পিত লেখা আছে। তারপর হচ্ছে বার্ক, একদম বাইরের বাকল যেটাকে বলা বার্ক, গাছের ছাল, যাকে তোমরা বলো গাছের ছাল। ক্যাম্বিয়াম, এরপরে হচ্ছে ক্যাম্বিয়াম, যার মধ্যে দিয়ে ক্যাম্বিয়াম তোমরা জানো কিনা জানি না, ওই খাওয়া দাওয়া পানি এগুলো মূল থেকে আগায় পরিবহন করে এরা। অ্যানুয়াল রিং, এখানে দেখতে পাচ্ছ অনেক অ্যানুয়াল রিং, এগুলোকে অ্যানুয়াল রিং বলা হয়। প্রতি বছর একটা একটা রিং উৎপন্ন হয়, এই জন্য এরা ডায়ামেট্রিক্যালি বেড়ে ওঠে। অ্যানুয়াল রিং। আর মেডুলার রে, এখানে অনেক রে দেখতে পাচ্ছ, মেডুলার রে, ওই ক্রস বরাবর কিছু রে এর মতো থাকে, এগুলোকে বলা হয় মেডুলার রে। স্যাপুট মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। স্যাপুট কি? স্যাপুট মানে যেখানে জীবন্ত উটের কোষগুলো থাকে, এখানে ওই খাবারের পরিমাণ ওদের বেশি থাকে, ওদের খাবারের পরিমাণ থাকে বিভিন্ন ভিটামিন বা ওদের যা যা দরকার এগুলো, এখানে ওয়াটারের পরিমাণও বেশি। স্যাপুট, কিন্তু তারা দেখতে হোয়াইট কালারের, সাধারণত সাদা রঙের হয়। স্যাপুট, এরা উইক। আর হার্টউড সাধারণত মৃত কোষ থাকে বেশি, এরা শক্ত, এখানে বেশি ওয়াটার পরিমাণ কম থাকে। এখানে স্প্রিং উড বলা হয়। স্প্রিং উড হোয়াইট পোর্শন, যেটা স্প্রিং শুরু হলে উড নতুন ভাবে তৈরি হয়, নিউ টিস্যু, ওগুলো হোয়াইট পোর্শন। আর সামার উড হচ্ছে ডার্ক পোর্শন। সবার শেষে তো পিত দুইবার লেখা হয়েছে। পিত হচ্ছে একদম সেন্ট্রাল পোর্শন। তোমরা এখানে ফিগারটা দেখতে পেলে বুঝতে পারবে এখানে কোনগুলো কি ধরনের। ফিগারের অনেক সময় পরীক্ষায়, হ্যাঁ বলো। স্যাপুড আর হচ্ছে এই যে হার্ট উড, স্প্রিং উড, এগুলো তো সব একই জায়গায় দেখাইতেছে, এগুলো তো একই লাগতেছে। হ্যাঁ, একই লাগতেছে। ওখানে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। হার্টউড একটা ভিতর থেকে কালো দাগের পর থেকে মাঝামাঝি পর্যন্ত একটা অ্যারো দেয়া আছে, দুই দিকে অ্যারো দেয়া আছে, খেয়াল করো। আমি তো আমার বইতে দেখতে পাচ্ছি। হার্টউড যেখানে লাইনটা শেষ হয়েছে ওখানে একটা অ্যারোর উপরে লাইনটা শেষ হয়েছে, খেয়াল করেছো? জি স্যার, দেখছি। পারো নাই? এটা হার্টউড। অংশটা কি? পিতের থেকে শুরু করে আর একটু
পেছনের দিকে আসো, দেখবে হার্ডউড লেখা আছে। তারপরে হচ্ছে স্যাপউড। স্যাপউড হচ্ছে হার্ডউড যেখানে লাইন শেষ, আর একটু উপরে স্যাপউড লেখা আছে বাইরের দিকে। ঠিক আছে, জি স্যার, বোঝা গেছে। বুঝতে পেরেছো? ওখানেও একটা অ্যারো দেওয়া আছে স্যাপউডের ওখানে, আমার বইতে দেখতে পাচ্ছি, তোমার বইটা এই ধরনের আমি জানি না, ওখানে থাকার কথা। জি স্যার, বোঝা গেছে। যাই হোক, তারপরে দেখে নাও আরো কেয়ারফুলি। একটু লাইনটা অস্পষ্ট, কিন্তু এটা যদি বড় এক্সপ্যান্ড করা হয় তাহলে হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা, যাই হোক, তারপরে স্প্রিং উড যেটা হোয়াইট পোর্শন, আর যেটা ডার্ক পোর্শন এইগুলাকে বলা হয় সামার উড। এটা অনেক সময় পরীক্ষায় আসে, বলছি মানে ক্রস সেকশন এঁকে কোনটার কি কাজ এটা বলতে বলে। আমি তো এখানে ডিটেলস বলতে পারলাম না, এখানে বইতে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। তবে ওই যে স্যাপউড যেটা বললাম, পানির পরিমাণ বেশি থাকে, এটা উইক থাকে, হার্ডউড একটু স্ট্রং থাকে, সেটা বলেছে। অ্যানুলার যেগুলো অ্যানুয়াল গ্রোথ রিং, অ্যানুয়াল রিং যেগুলো, এগুলো প্রতি বছর বছর রিং গুলো উৎপন্ন হয়। তো ভিতর থেকে আস্তে আস্তে বাইরে, অর্থাৎ এগুলো সবসময় বাইরে হয়, কারণ ওই যে একটু আগে বললাম ওই ওল্ড উড এবং বার্কের মাঝখানে কোনো একটা লেয়ারে নতুন উৎপন্ন হয় মাঝখানে। সুতরাং এইগুলো হচ্ছে স্যাপউড, বা আমরা বলতে পারি স্প্রিং উডও বলা যায়। ঠিক আছে, এই ফিগারটা একটু খেয়াল করো। এইখান থেকে ডিফারেন্স আসতে পারে স্যাপউড এবং হার্ডউডের মধ্যে পার্থক্য কি, তারপর স্প্রিং উড আর সামার উডের মধ্যে পার্থক্য কি, এইরকম ছোট প্রশ্ন হলে হইতে পারে। একটু বড় হলে ক্রস সেকশন একে প্রত্যেকটা অংশের নাম এবং এদের ফাংশন গুলো বলো। এই যে এখানে স্যাপউড এবং হার্ডউডের সুন্দর করে একটা পৃষ্ঠাব্যাপী ওই 15.2 ভিতরেই আছে, সুন্দর করে দিয়ে আছে। লিভিং পোর্শন হচ্ছে স্যাপউড, আর হার্ডউড হচ্ছে ডেড পোর্শন। এগুলো কালারের মাধ্যমেও ডিস্টিংশন করা যায়। এখানে ডিস্টিংশন ইন কালার বিটুইন স্যাপউড এন্ড হার্ডউড, which is the characteristics of most wood, is due to the darkening of the dead wood by the presence of interfiltrated pigments, gums, resin, tannin, latex, etc. Sapwood is rich in plant food, planter khaddo, materials such as sugar, starch, albumen, which is in a food residual অর্থাৎ decomposable form and set up decay in wood by the process of fermentation. এগুলোই সাধারণত নষ্ট হয়। It attracts, এগুলো থাকলে ওই যে ফাঙ্গাস ধরে, ইনসেক্টস ধরে বলে এইগুলোর জন্য, কারণ ফাঙ্গাস ইনসেক্ট, কিছু ইনসেক্ট আছে, কিছু ফাঙ্গাস আছে, এই রসগুলো খাইয়ে তাদের জীবন ধারণ করে। ওখানে যে স্যাপউডের রস আছে, ওখানে শ্বেতসার, শর্করা যা যা আছে, খাদ্যগুলো তারাই খাইয়া এগুলো করে। Generally, hardwood is darker in color, has more compact annual ring, and is denser and more close grained to the texture than sapwood. এখানে এই জন্য এখানে ডিস্টিংশনটা সুন্দর করে দেয়া আছে। যাই হোক, এরপরে আমরা আসি ফেলিং অফ টিম্বার। ফেলিং মানে কি? ফেলে দেওয়া। কিভাবে ফেলে দেব? হ্যালো, ফেলিং অফ টিম্বার মানে কি? গাছ কেটে একটা প্রসেসের মাধ্যমে ফেলে দেওয়াটাকে বলা হয় ফেলিং অফ টিম্বার। এইখানে আমি একটা প্রশ্ন রেখেছি,
আচ্ছা যাই হোক, আগে ওইটা বলি। প্রসেস অফ কাটিং অফ এ ট্রি ইন এ সিস্টেমেটিক ম্যানার ইজ টার্মড অ্যাজ ফেলিং, অর্থাৎ ইজ টার্মড অ্যাজ ফেলিং অফ টিম্বার। তো সুইটেবল টাইমটা কখন? অক্টোবর টু মার্চ। অক্টোবর টু মার্চ মানে কি? শীতকালে। বিশেষ করে শীতকালেও না, শীতের শেষে যদি হয় খুবই ভালো। শীতের শেষ হয় মার্চ মাস। কেন? ইজ ফেভারেবল ফর ফেলিং ট্রিজ। হয় কারণ এই বইতেও খুব ভালো করে দেয়া আছে, কারণ উইন্টার সিজনে তাদের খাদ্য তৈরিটা কম হয়। বর্ষাকালে তারা ফেভারেবল সিজন পায়, ওই সময়ে তাদের খাদ্য তৈরিটা বেশি হয় এবং গাছের মধ্যে ওয়াটার কন্টেন্ট বেড়ে যায়। ওয়াটার কন্টেন্ট বেড়ে গেলে এই গাছের তাড়াতাড়ি বিভিন্ন ধরনের অ্যাটাক হয়, নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হইতে পারে, ডিকে হইতে পারে। এই কারণে ওখানে ওই সময়ে যেহেতু গ্রোথ বেশি হয়, ওই সময়ে কাটলে গাছের ভালো সার্ভিস আমরা পাবো না। পক্ষান্তরে ওই যে শীতের পরে যদি হয়, শীতকালে গাছের গ্রোথ কমে যায় এবং তারা ওই স্যাফউডের পরিমাণ কমে যায়। এই কারণে শীতের শেষে টোটালি ইনঅ্যাক্টিভ থাকে স্যাফউডের টিস্যুগুলা। ইনঅ্যাক্টিভ থাকলে তখন কাটলে ওই কাঠের টেকসই বাড়ে, ডিউরেবিলিটি বাড়ে। এই জায়গায় এগুলো সুন্দর করে দেওয়া আছে। ফেলিং a portion of sapwood which has less commercial value. Different trees have different period when they attain their stages of maturity. এক এক গাছের এক এক ম্যাচুরিটি। এই জন্য সাধারণত 50 থেকে 150 ইয়ার্স বাদে গাছগুলা কাটার নিয়ম। 50 ইয়ার্স থেকে 150 ইয়ার্স, অর্থাৎ থার্ড প্রজন্ম এসে যেতে হবে। তুমি গাছ লাগালে সেটা তুমি কাটতে পারবে না, তোমার পরবর্তী প্রজন্ম আইসা যদি কাটতে পারে। আর তুমি যদি 200-300 বছর বাঁচো তাহলে তুমি 2-3 বার করে গাছ লাগায় কাটতে পারো। The proper season for felling trees is an important consideration. It can be recalled that in spring and late summer, the wood cells are very active. ওই যে স্প্রিং এবং আমরা স্প্রিং উড আর সামার উড বলেছিলাম এই কারণে। এই সময়ে এরা বেশ অ্যাক্টিভ থাকে। এখানে ডিফারেন্সটা লেখা আছে। তো হোয়াই অক্টোবর টু মার্চ ইজ ফেভারেবল ফর ফেলিং ট্রিজ, এইরকম ভাবে প্রশ্ন আসলে উত্তর হবে ওইটা, ওই একটা প্যারাতে দেওয়া আছে। এবার টিম্বার তো কাটলাম, একটা গাছ ফেলে দিলাম, তাহলে পুরো গাছ তো ইউজ করব না। আমরা বিভিন্ন মার্কেট ফর্মে ইউজ করি, বিভিন্ন সাইজে, বিভিন্ন ভাবে ওগুলোকে ছোট আমাদের ইউজেবল সাইজ করে করে কাটতে হয়। এই কারণেই কনভার্সন অফ ফেল টিম্বার ট্রিজ, এটা 15.5 আর্টিকেলে দেওয়া আছে। আমি ফেলিং অফ টিম্বার 3 তে লিখেছি, এটা 4 এ হবে। যাই হোক 15.5 এ আছে কনভার্সন অফ ফেল টিম্বার ট্রিজ। কনভার্সন মানে কি? এটা ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এরকম কনভার্সন। কনভার্সন হচ্ছে পুরো গাছটাকে আমাদের ইউজেবল মার্কেট ফর্মে কাটার জন্য যে সমস্ত পিসগুলো করা হয় ওদের এক এক নাম আছে, এইগুলোকে বলা হয় কনভার্সন। এখানে আমি লিখেছি দ্য প্রিপারেশন অফ টিম্বার ফ্রম ফেল ট্রিজ বাই ট্রিমিং অফ ব্রাঞ্চেস, রিমুভিং দ্য বার্ক, কাটিং এন্ড সয়িং টু কনভার্ট। কাটতে হবে এবং সয়িং করতে হবে। সয়িং মানে কি? সয়িং মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সিস্টেমেটিক ওয়েতে গাছটাকে মার্কেটেবল সাইজে নেওয়া, এটাকে সয়িং বলা হয়। এটা পরে আমরা আবার দেখব।
To convert into marketable forms is called conversion. তাহলে এই কনভার্সন কিভাবে বলে? ফেলিং ট্রিস এর পরে ওদের ব্রাঞ্চেস গুলো কেটে বার্ক গুলো বের করে পিসে মার্কেটেবল পিসে যখন ফর্মে যখন দেব তখন এটাকে কনভার্সন বলা হচ্ছে। তারপর প্রথম নাম হচ্ছে লক। লক কি? লক মানে ট্রাঙ্ক অফ ফেল ট্রিজ হুজ ব্রাঞ্চেস অফ, অর্থাৎ ব্রাঞ্চ গুলো কেটে কেটে যখন লম্বা হোক বড় হোক এগুলো সবগুলোকে লক বলা হয়। এরকম ভাবে আছে লাম্বার নাম, মানে টিম্বারের একটা মার্কেট ফর্মের নাম লাম্বার। বা টিম্বার, প্লাঙ্ক, ডিল, বাটটেন, এইরকম বিভিন্ন নামের আছে। লাম্বারটা কি জিনিস? লাম্বার ইজ জেনারেল টার্ম অ্যাপ্লাইড টু দ্য কাট সেকশন অফ এ লক ম্যানুফ্যাকচার্ড বাই সয়িং। লাম্বার হচ্ছে লগই, তবে একটু স করে এগুলোকে ছোট সাইজে আনা। বাল্কটা কি? দিস ইজ অবটেইনড বাই রাফলি স্কোয়ারিং দ্য লক, অর্থাৎ ওই চারপাশের যখন বার্কটা ফেলে দেওয়া হবে তখন স্কোয়ার হয়ে যায় একটা টিম্বার। এই স্কোয়ার টিম্বারটাকে বলা হয় বাল্ক। এবার প্ল্যাঙ্ক কি? প্ল্যাঙ্ক হচ্ছে ওই স্কোয়ার টিম্বারটাকে একটা নির্দিষ্ট সাইজের ফ্ল্যাট করে কাটা সয়িং করাটাকে বলা হয় প্ল্যাঙ্ক, যাকে বলা হয় বাংলায় তক্তা। আমরা বলি না তক্তা? তক্তা তোমরা ইজিলি দেখো। টেবল, তোমরা যে ছোটকাল থেকে টুলে বসতে, টুলের যেটার উপর বসে ওটা প্ল্যাঙ্ক। যে টেবল ইউজ করতে ওগুলো প্ল্যাঙ্ক। চেয়ার টেবল যেগুলো হয় ওগুলো দিয়ে তৈরি, ঘরের দরজা তৈরি হয় প্ল্যাঙ্ক দিয়ে। এইরকম প্ল্যাঙ্কের ইউজ হেভি। আমাদের চেয়ার টেবল যে সমস্ত তৈরি হয় সবগুলো প্ল্যাঙ্কের। এইরকম বিভিন্ন সাইজের ডিল আছে, বাটন আছে, বোর্ড আছে, স্কেলেটিং আছে, স্ক্যান্টিং আছে, পোলস আছে। এই নামগুলো দেখবে অনেক সময় এগুলোর নাম বলতে বলে, কোনটার কি কাজে ব্যবহার হয় বলতে বলে। তাহলে কনভার্সনটা গেল। এখন আমরা আসি স্টোরেজ অফ লক। স্টোরেজ অফ লক মানে যেগুলো টুকরো টুকরো করে কাটবো, এগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো? দুই ভাবে রাখা যায়। একটা হচ্ছে ওয়েট স্টোরেজ, আর হচ্ছে ড্রাই স্টোরেজ। ওয়েট স্টোরেজ করতে হয় আন্ডার ওয়াটার সো দ্যাট ইট ক্যান বি আউট অফ কন্ট্যাক্ট উইথ এয়ার। এয়ার থেকে যাতে দূরে কন্ট্যাক্টে থাকে, এই জন্য আন্ডার ওয়াটারে রাখতে হয়। আন্ডার ওয়াটারে রাখলে আবার লাভ আছে। কি লাভ আছে? ওখানে সিজনিং হয়ে যায় খাটটা। সিজনিং হওয়া মানে ওখানে ওই যে স্যাফুড আছে, স্যাফুডের ময়েশ্চার গুলো, খাদ্যগুলো দ্রবীভূত হয়ে যায় পানিতে। দ্রবীভূত হইয়া এটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ময়েশ্চার কন্টেন্ট হয়ে যায়। ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশন হলে আর পোকা বা ইনসেক্টস আর ওয়ার্মস এরা আর অ্যাটাক করে না, কারণ খাদ্য না থাকলে ওরা অ্যাটাক করে। ওরা খাদ্য খাওয়ার জন্যই অ্যাটাক করে। এই জন্যেই ওদের দোষ নাই, ওরা খাওয়ার জন্য যায়। তাহলে ওরা যাতে খেতে না পারে মতো ব্যবস্থা করতে পারলেই এই কাঠ অনেক দিন ধরে টিকবে। এই কারণে ডিউরেবল নির্ভর করে তোমার প্রসেসিং এর উপর, কিন্তু এটা স্টোরেজ বলছে, এটা কিন্তু প্রসেস তেমন না। তো ওয়াটার সোকিং আর কি হচ্ছে ড্রাই স্টোরেজ। ড্রাই মানে একটা উঁচু প্ল্যাটফর্মের উপর কাঠগুলো রেখে দেওয়া। এখানে লেখা আছে, আর এটা হচ্ছে আন্ডার ওয়াটারে রাখা। যাই হোক, এইগুলো একটু ডেসক্রিপশন বইতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে হচ্ছে সয়িং অফ টিম্বার। এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ
এগুলো মার্কেট ফর্মে নিতে গেলে কিভাবে স করে, লোকে বিভিন্ন ভাবে করতে পারে। তো সবচেয়ে ভালো যেগুলো বাংলাদেশে বেশি করে সেটা হচ্ছে অর্ডিনারি সয়িং। এগুলো কোনো টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ তেমন কাটে না, নর্মালি যেভাবে কাটে ওইভাবে কেটে ফেলে। এগুলো sawing of timber মানে কি the conversion of logs into various market forms of timber is generally done by sawing. তো কোন মেথডে মার্কেট ফর্ম করে? সয়িং এর মাধ্যমে। এই সয়িংটা বিভিন্ন চার ধরনের মেইনলি হয়। একটা হচ্ছে অর্ডিনারি সয়িং বা ক্রস সয়িং। আমরা কাঠ লম্বা ভাবে থাকে টিম্বার ট্রিজ, ওগুলোকে ক্রস ভাবে কাটি সাইজ করে করে, এটাকে বলা হয় জেনারেল। এটাই মোস্ট কমনলি ইউজড মেথড ইন বাংলাদেশ। সয়িং ইজ ডান জেনারেলি পারপেন্ডিকুলার টু দা axis of the longitudinal axis of the tree. এটা তোমরা 15.2 ফিগারে দেখতে পাচ্ছ। ওখানে দেখো অর্ডিনারি সয়িং কিভাবে করে। তারপর আছে রেডিয়াল অর রিফট সয়িং এন্ড টেনজেন্সিয়াল অর স্ল্যাশ সয়িং। এটা 15.3 তে আছে। এটা ওই কিছু অংশ কাটে রেডিয়াল ভাবে, কিছু অংশ কাটে টেনজেন্সিয়াল ভাবে। এইটাকে বলা হয় রেডিয়াল অর রিফট সয়িং। 15.3 তে দেয়া আছে। এবার কোয়ার্টার সয়িং, প্রয়োজন অনুসারে অনেকে কোয়ার্টার সয়িং করে, বেশ বড় বড় গাছকে কোয়ার্টার সয়িং করে ফেলে। প্রথমে ডায়ামিটার বরাবর, তারপর অন্য ডায়ামিটার বরাবর কেটে এই যে 15.4 সেই কোয়ার্টার সয়িং আছে। আবার এইগুলোর মধ্যে কিছু কম্বিনেশন সয়িং আছে, কিছু অংশ টেনজেন্সিয়াল, কিছু অংশ কোয়ার্টার, এইভাবে করে কাটে। যাই হোক, এইগুলো তোমরা পরে নিতে হবে, আমি ডিটেলস ইয়েতে লিখতে পারি নাই, এই কারণে বইতে আছে, এই জন্য বই আনতে বলেছিলাম। তোমরা নিশ্চয়ই বই এনেছো এবং বইতে দেখতে পাচ্ছ। আমি সংক্ষেপে এগুলো দেখিয়েছি। এখন এই ওয়াটার সয়িং এর ফলে, সরি ট্রি সয়িং এর ফলে কি কি ওয়াস্টেজ হয়? ওয়াস্টেজ অফ টিম্বার ইন সয়িং, বার্ক থেকে চলে যায় 5%, মানে কাঠ যতটুকু আছে ওখান থেকে 5% চলে যায়। সাইড স্ল্যাব আর ট্রিমিং, ওই যে স্কোয়ার করতে গেলে সাইড স্ল্যাব চলে যায়, আর ট্রিমিং এ কিছু চলে যায়, এইগুলোতে 18% চলে যায়। এই সডাস্টে 12% চলে যায়। তারপর ময়েশ্চার, অর্থাৎ এখানে যা ময়েশ্চার থাকে 5%-এর উপরে ময়েশ্চার থাকে, এগুলো শুকিয়ে যায়, এটাও একটা লস। তার মানে এই টোটাল ওয়াস্টেজ হয় 40%, এগুলো সব যোগ করলে 40%। 40%-এর মধ্যে মোর অর লেস, কোনো কোনো গাছে একটু কম হয়, কোনো কোনো গাছে আর একটু বেশি হয়। এগুলো গাছের প্রকৃতি এবং ওদের স্ট্রাকচারের উপর নির্ভর করে। এটা ওয়াস্টেজ। এটা আছে মনে হয় 15.8 আর্টিকেলে, ছোট করে আছে। এরপরে আছে ময়েশ্চার কন্টেন্ট ইন টিম্বার। ইজি, একটা কাঠকে কত কন্টেন্ট আছে তুমি ইজিলি মাপতে পারবে। কিভাবে? 100 ডিগ্রি সেলসিয়াসে যদি ওভেনে রেখে দাও একদিনের জন্য, 24 ঘন্টা পরে যদি এর ওজন নাও, কত ওজন কমলো, অরিজিনাল ওজন দিয়ে এটাকে যদি ভাগ করো পার্সেন্টেজে পাওয়া যাবে। আমরা এটা ওয়াটার কন্টেন্ট 5% বলেছি, অ্যাপ্রক্সিমেটলি বেশি কম হইতে পারে। এইভাবে ইজিলি এখানে 15.9-এ একটা ইকুয়েশন, লস অফ ওয়েট অফ দ্য স্যাম্পল, ওয়েট অফ ওভেন ড্রাই স্যাম্পল, কত কমলো সেটা বোঝা যায়। আর এই লসটা সাধারণত ওভেন ড্রাই স্যাম্পলের, তোমরা সামনেও পড়বে সয়েল মেকানিক্সে, এগুলো করা হয় সাধারণত ওভেন ড্রাই স্যাম্পলের, ওভেন ড্রাই ওজন যা তার পরিপ্রেক্ষিতে, কাঁচা ওজন না। কি বুঝতে পেরেছ? ওভেন ড্রাই, ওভেন তো চিনো, ওভেন দেখেছ? হ্যাঁ, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওভেন চিনো কিনা জিজ্ঞেস করেছি। ওভেন তোমরা বাড়িতে
সবাই ওভেন ব্যবহার করো। ওভেন, কেউ গ্রামীণ বাড়িতে মাটির চুলা, কেউ শহরে যারা ওই যে গ্যাসের চুলা, আবার কেউ ইলেকট্রিক চুলা ইউজ করে। যাই হোক, আমরা এখানে যেগুলো ইউজ করি ইঞ্জিনিয়ারিং ইয়েতে সবগুলা ইউজ করি, কিন্তু যেখানে ওভেন বলছে ওভেনের ভিতরে একটা এয়ার টাইট ওভেনে 100 ডিগ্রিতে 24 ঘন্টা রাখা সম্ভব। ওটা রাখলে তখন ময়েশ্চার কন্টেন্ট কত বেরিয়ে গেল, কত আছে সেটা আমরা প্রমাণ করতে পারি, বের করতে পারি। যাই হোক, এইভাবে আছে ওয়েট এন্ড মেজারমেন্ট অফ টিম্বার। এগুলোর কিছু ফর্মুলা দিয়ে আছে ছোটখাটো, এগুলো তোমরা দেখে নেবে। এইবার 11 নম্বর আর্টিকেলে দেয়া আছে, এখানে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট আছে। আমি যেটা আগে বলেছিলাম, ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট মানে কি? এটা এমন একটা ময়েশ্চার কন্টেন্ট এটা যেটাতে সিজনিং এর সময়ে ওই কন্ডিশনে আনতে হয়, ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট। হ্যাঁ, এখন ডিফেক্ট ইন টিম্বার, তোমাদের সময় কি শেষ? জি স্যার, টাইম শেষ স্যার। এরপরে কোন স্যারের ক্লাস আছে? জি স্যার, আচ্ছা, মঞ্জু স্যার ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন ডিফেক্টস ইন টিম্বার করব। ডিফেক্টস ইন টিম্বার সাধারণত ডিফেক্টস দুই ধরনের, একটা ন্যাচারাল ডিফেক্টস, একটা আর্টিফিশিয়াল ডিফেক্টস। তো সবাইকে বলছি বই কাছে থাকলে তোমরা ইজিলি নোট ডাউন করতে পারবে কোনটা কোনটা পড়াচ্ছি, কোনগুলো ইম্পর্টেন্ট বলছি, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইভাবে তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডে।